আমরা জেনে গেছি যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এ রাজ্যে। এসআইআর এর প্রাথমিক যে প্রক্রিয়া সেটা শেষ হয়েছে, এবার হিয়ারিং এর পালা শুরু হচ্ছে, নোটিশ পাঠানো হচ্ছে জায়গায় জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, খসড়া রিপোর্টে যা বেরোলো তার পরিপ্রেক্ষিতে অনেকেরই একটা প্রশ্ন, কতজন রোহিঙ্গা বেরোলো, কতজন অনুপ্রবেশকারী। একই সাথে প্রশ্নটাও থাকছে যে এই এসআইআর এর যে প্রক্রিয়া, তার ফলে এই রাজ্যে কি ঘটতে যাচ্ছে, কতজনের নাম বাদ যাবে এবং কিভাবে বাদ যাওয়া মানুষেরা আবার ভোটার লিস্টে তাদের নাম তুলতে পারবে কিংবা আদৌ তুলতে পারবে কি। আমরা যতদূর জানি, বিহারে এখন যা হয়েছে তাতে ব্যক্তিগতভাবেই সেখানকার যাদের নাম বাদ গেছে তারা প্রয়াস চালাচ্ছে, দৌড়দৌড়ি করছেন। রাজনৈতিক দলগুলো সেভাবে কারোর পাশে আর নেই। অর্থাৎ ওই যে বলে না, যার ভোটাধিকার নেই, আপাতত যার ভোটাধিকার বাদ হয়ে গেছে তাকে নিয়ে ভোটমুখী রাজনৈতিক দলগুলো খুব একটা উৎসাহ দেখাচ্ছে না, কারণ তাদের কাছ থেকে তো কিছু পাবার নেই। এখন এই রাজ্যে যা চলছে, যা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কি হতে যাচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রেও কি একই রকম কিছু ঘটবে? এ রাজ্যের বেশ কিছু মানবাধিকার আন্দোলনের সংগঠন এবং নাগরিক সংগঠন বারবার করে বলছে যে এই এসআইআর প্রক্রিয়াটা একটা অসাংবিধানিক প্রক্রিয়া। এটা আসলে কোনোভাবেই ভোটার লিস্ট সংশোধনের যে প্রক্রিয়া তার সাথে সম্পৃক্ত নয়। এটা আসলে ঘুরপথে এনআরসি করবার প্রক্রিয়া। এখনো তারা এই কথাটা বলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি আগেও অনুষ্ঠান করেছি, বিভিন্ন জনের মতামত নিয়েছি এবং আজ যেটা বোঝবার চেষ্টা করব যে প্রথম পর্যায়ে এসআইআর একটা প্রক্রিয়া শেষ হয়ে যাবার পরে এই রাজ্যে কি ঘটতে চলেছে, হুবহু বিহারের মতো ঘটনায় কি ঘটবে, এখানেও কি একটা বিতর্ক ক্রমশ দানা বাঁধবে যে আসলে মানুষকে ভোট থেকে বিরত করবার একটা আয়োজন চলছে। আপনাদের জানিয়ে রাখা দরকার, ইতিমধ্যেই এডিআর, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, তারা যে মামলাটা করেছিল সেই মামলা শুনানি চলছে। এটা আশ্চর্য যে একদিকে শুনানি চলছে, অন্যদিকে এসআইআর হয়ে যাচ্ছে। মামলাটা সারবত্তা আছে বলেই না সুপ্রিম কোর্ট তাকে গ্রহণ করেছে। আমরা জানি না ব্যাপারটা কি করে হয়, একদিকে মামলা চলছে, অন্যদিকে যে প্রক্রিয়াটা চলবার সেটাও চলে যাচ্ছে। এরপরে যদি দেখা যায় যে এসআইআরটা অসাংবিধানিক, কিংবা এভাবেও ভাবা যায় যে আসলে কোর্ট বা আদালত ধরে নিয়েছে যে এটাকে অসাংবিধানিক বলা হবে না, আগে থেকেই যদি ধরে নেওয়া হয় তাহলে আর বিচার প্রক্রিয়ার কি মানে থাকে আমরা জানি না। বহু মানুষ ইতিমধ্যেই এইরকম অসুবিধার মধ্যে পড়েছে যে তাদের নাম ওঠেনি 2002-তে তাদের নাম থাকা সত্ত্বেও। যেমন 2002-তে তাদের নাম আছে হার্ড কপিতে, সেই কপি তারা বের করেছে। আমি নিজেও এরকম একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। আমারই পরিবারের, আমারই মা, তার 2002-তে নাম আছে, কিন্তু তার নাম ডেটা এন্ট্রি করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই ডেটা এন্ট্রিতে না উঠবার জন্য দায়ী কে? যিনি ভোটদাতা তিনি, নাকি নির্বাচন কমিশনের যে কাজকর্ম হয়েছিল সেটা? এখন এদেরও নোটিশ পাঠানো হচ্ছে, যেমন আমার মাকে পাঠানো হয়েছে নোটিশ। গোটা বিষয়টা একটা বিতর্কের জায়গা ক্রমশই নিচ্ছে। আমরা গোটা বিষয়টা বোঝবার চেষ্টা করব যে এই এসআইআর প্রক্রিয়ায় কি হতে চলেছে, এই রাজ্যে কিরকম একটা বিতর্কের পরিবেশ তৈরি হচ্ছে। যারা তুমুল ভাবে বলছে যে এর ফলে সংশোধন হবে, যারা খারাপ মানে বেআইনি ভাবে তাদের ভোটার তালিকায় নাম তুলে রেখেছিল তারা বাদ যাবে। কোনো মানে আমাদের কোনো আপত্তি নেই যে যারা মৃত কিংবা অবৈধভাবে যারা ভোটার তালিকায় নাম তুলে রেখেছেন তাদের নাম বাদ দিতে হবে, কিন্তু প্রক্রিয়াটা যেভাবে হচ্ছে সেটা কি সেদিকে যাচ্ছে? আমাদের ঘোর ঘোর সন্দেহ থাকছে। সেই সন্দেহের জায়গা থেকে গোটা বিষয়টা বোঝবার চেষ্টা করব। আজ এই বিষয়ে আলোচনা করবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি এই রাজ্যে এডিআর এর অন্যতম সদস্য ডক্টর উজ্জয়িনী হালিম এবং বিজেপির পক্ষ থেকে একজন প্রতিনিধি রয়েছেন পৃথ্বীজয় দাস। আমি আমার অনুষ্ঠানে দুজনকেই স্বাগত জানাবো। আমি পিসিআর কে বলবো যে তাদের যেন আমার অনুষ্ঠানে দেখানো হয়। উজ্জয়িনী এবং পৃথ্বীজয় দুজনকেই আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই পৃথ্বীজয়ের কাছে আসি। পৃথ্বীজয়, একটা এই এসআইআর প্রক্রিয়া শুরু হবার আগে একটা মানে খুব সোচ্চার প্রচার ছিল বিজেপির পক্ষ থেকে রোহিঙ্গাদের
তাড়াতে হবে, এখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে। প্রাথমিক পর্যায়ে তো শেষ হয়েছে, কতজন রোহিঙ্গা কিংবা কতজন অনুপ্রবেশকারী এই তালিকায় রয়েছে আমরা জানতে পারলাম না। মানে যা নির্বাচন কমিশন তালিকা দিয়েছে তাতে কিন্তু এটার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। আমরা বিভিন্ন সূত্র থেকে খবর নেবার চেষ্টা করেছিলাম, দিতে পারিনি, বলতে পারছি না, নির্বাচন কমিশনের সূত্রে কিছু জানা যাচ্ছে না। তো এত এত রোহিঙ্গা, এত এত অনুপ্রবেশকারী সবাই ঢুকে পড়েছে, অথচ তারা কেউ তাদের নামটা এলো না, কিরকম হলো? শোনা যাচ্ছে না, পৃথ্বীজয়ের কথা আমরা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের কারণে বোধহয়। আমি পৃথ্বীর কাছে তাহলে পরে আসছি, আমি উজ্জয়নীর কাছে আছি। উজ্জয়নী, আপনারা আপনাদের সংগঠন দীর্ঘ, আপনি এর আগেও বলে গেছেন গোটা বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, এখনো গোটা বিষয়টা পরিষ্কার নয়। এই প্রাথমিক পর্যায়ে পরে আমি আপনাকে বলছি কতগুলো বিভ্রান্তি। এক হচ্ছে বহু মানুষ এরকম বেরিয়েছে, আমরা সংবাদ করতে গিয়ে দেখেছি যে তারা জীবিত, অথচ খসড়া রিপোর্টে তাদের দেখানো হচ্ছে মৃত বলে। এই মানুষগুলো এখন কি করবে? তাদের আবার যেতে হচ্ছে বিভিন্ন জায়গাতে। তারা যেমন আমার পরিবারে একটা সমস্যা বললাম, অনেক ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে যে তাদের 2002-তে নাম থাকা সত্ত্বেও তাদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। এবং আমি আজকে দেখলাম নোটিশটা পড়লাম, যে নোটিশটা দেওয়া হচ্ছে তাতে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আপনি 2002-তে যে আত্মীয়ের রেফারেন্স দিয়ে আবেদন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এমন কোনো প্রমাণ আপনি রাখতে পারেননি যা দেখে আপনাকে পরবর্তী বিয়েতে নাম তোলা যায়। অর্থাৎ ওনারা ধরেই দিচ্ছেন, হ্যাঁ আমি আসছি পৃথ্বীজা, এর আগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। অর্থাৎ ধরেই নেওয়া হচ্ছে যে এনাদের নাম 2002-তে ছিল না, কিন্তু বিষয়টা তেমন নয়। 2002-তে তাদের নাম আছে, যেহেতু তাদের নামটা ডেটা এন্ট্রি করা হয়নি। মানে এই যে সমস্যা, এই সমস্যাটার মোকাবিলা হবে কিভাবে? এবং তাদের ডাকা হয়েছে, হিয়ারিং এ তাদের যেতে হবে। যেমন আমি বলছি আমার মাকেই ডাকা হয়েছে, আমার মাকে যেতে হবে হিয়ারিং এ, তাকে উপস্থিত হয়ে বলতে হবে। এবং বলা হয়েছে যে আপনি ওই দলিল দস্তাবেজও নিয়ে আসবেন যাতে, কিন্তু দলিল দস্তাবেজ দেওয়ার কথা তো তখন যখন 2002-তে নাম থাকবে না, নাম তো আছে। দেখুন, সামগ্রিকভাবে আপনি শুরুতেই যে কথাটা বললেন, আমি যে সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সাথে যুক্ত, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এই পুরো আপনার ইন্টেন্সিভ রিভিশন, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই বিষয়টার প্রায়োগিক ক্ষেত্রে বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আমাদের সংগঠন সুপ্রিম কোর্টে সেই জুন জুলাই মাস থেকে, বিহারের এসআইআর শুরু হওয়ার সময় থেকে রয়েছে। তো এসআইআর বিষয়টি তো আনকনস্টিটিউশনাল না, অসাংবিধানিক না। এটা আমাদের যে আরপিএ অ্যাক্ট আছে, সেই আরপিএ অ্যাক্টে এসআইআর শব্দটা উল্লেখিত নেই, আইআর বলে রয়েছে। ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল রিভিশন, সামারি রিভিশন, এসব নানান রকম শব্দবন্ধ আছে। তো নির্বাচন কমিশনের কাজই তো ভোটার তালিকা পরিমার্জন করা, সংশোধন করা, মৃতদের নাম বাদ দেওয়া, যদি কেউ ভুয়ো ভোটার বা আমরা ভুতুরে ভোটার যাই বলি তাদের নাম টাম বাদ দেওয়া, এবং সারা বছর ধরে এই কাজগুলো করা দরকার। এবং বিশেষ বিশেষ ব্যবধানে ইন্টেন্সিভ রিভিশনও হতে পারে। যেমন 2002-এই নির্বাচন কমিশন বলছেন পশ্চিমবঙ্গেও ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। 2002-এ পৃথ্বীরাজ নিশ্চয়ই তখন বয়সজনিত কারণে ছোট, তখন নিশ্চয়ই 2002-এর নাম থাকার কথা না, কিন্তু আপনার আমার 2002-এর এসআইআর-এও নাম আছে, কারণ আমরা সেই সময় ভোট দেওয়ার আমাদের বয়স হয়েছিল। কিন্তু সুতরাং আমাদের স্মৃতিও রয়েছে যে সেই এসআইআরটা ঠিক কিভাবে হয়েছিল, এবং সেই এসআইআরটা ঠিক কোনো এনুমারেশন, আমি জানি কোনো এনুমারেশন ফর্ম ফিল আপ করার ব্যাপারই ছিল না। আমি সরকারি তথ্য দিয়েই বলছি, আমাদের ব্যক্তিগত তথ্য এখানে বা ব্যক্তিগত স্মৃতি থেকেও কিছু বলার দরকার নেই। যে আরটিআই অ্যাপ্লিকেশন একটি করা হয়েছিল, আহমেদাবাদের একজন অ্যাক্টিভিস্ট করেছিলেন একটা আরটিআই অ্যাপ্লিকেশন। তাতে ইলেকশন কমিশনই জানিয়েছে যে 2002 সালের এসআইআর তারা কিভাবে করেছিল, এবং সেখানে খুব স্পষ্টভাবেই বলেছে যে এভাবে এনুমারেশন ফর্ম দিয়ে বাড়ি বাড়ি গিয়ে এভাবে করা হয়নি, এভাবে বিএলও অ্যাপয়েন্ট করা হয়নি ইত্যাদি, পুরো প্রক্রিয়াটাই অন্যরকম ছিল। তো তার ফলশ্রুতিতে একটা লিস্ট হয়েছে, যেটা আপনি বললেন, সেই লিস্টের একটা ডিজিটাল ভার্সন রয়েছে। 2002-এ ডিজিটালের থেকে অনেক বেশি মানে কাগজ কলম খাতাপত্র এ সমস্ত দিকে আমরা বেশি অভ্যস্ত ছিলাম, সেটা রয়েছে। আপনি যে সমস্যাটার কথা বললেন যে প্রিন্টেড ডকুমেন্টে ওই হার্ড কপিতে আছে, ডিজিটালে নেই, এটা আমিও 3-4 জন মানুষের কাছে একই সমস্যা শুনেছি। কিন্তু আলটিমেটলি তো এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যেটা যে কপিটা বিএলও বা বিএলএদের কাছে দিয়েছে নির্বাচন কমিশন, সেটা কি প্রামাণ্য ধরা হচ্ছে। এখন বিষয়টা দেখুন, পুরো এসআইআর প্রক্রিয়াটাকে যেভাবে পশ্চিমবঙ্গে, যেভাবে বিহারে হয়েছে বা যেভাবে পশ্চিমবঙ্গে হচ্ছে, সেটা দেখতে গেলে তার দুটো, আমাদের সাংগঠনিক ভাবে আমরা এটাকে দুটো ভাগে দেখতে পারি। একটা হচ্ছে বিষয়টির প্রায়োগিক, যেভাবে জিনিসটা প্রয়োগ হচ্ছে, যেভাবে জিনিসটাকে
মাঠে নামানো হয়েছে, যেভাবে জিনিসটাকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওই প্রক্রিয়া নিয়ে আমাদের সমস্যা বা আপত্তি রয়েছে, এবং সেই প্রক্রিয়াটাকে আমরা অসাংবিধানিক বলেছি, এসআইআর কে অসাংবিধানিক বলা হয়নি। আর দ্বিতীয়ত একদম হচ্ছে এবারে একদমই যখন সেটাই বলা যে এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে সেটা অসাংবিধানিক। এবং দ্বিতীয়ত হচ্ছে প্রায়োগিক দিকটা করতে, যখন যখন আপনি ফর্ম ভর্তি করতে যাচ্ছেন, সেই সময় ফর্ম ভর্তি করার সময় সমস্যা, ম্যাপিং এর ক্ষেত্রে সমস্যা, ঠাকুমা ঠাকুরদাদা নাকি দাদু দিদা, নাকি ঠাকুমা ঠাকুরদাদা এবং দাদু দিদা, কখনো বলা হচ্ছে কাকা, কখনো বলা হচ্ছে কাকা হলে না, কাকা হলে হবে না, নানান রকম তথ্য কমিউনিকেশনের অভাব, বিএলওদের ট্রেনিং এর অভাব, অ্যাওয়ারনেস এর অভাব, এই প্রায়োগিক দিকে যে সমস্ত জটিলতা থাকে, এইগুলো আমাদের খুব পরিষ্কারভাবেই সামনে আসছে। এই যে অ্যাবসেন্টি, আপনার ডিলিটেড আর শিফটেড, এই তিনটে শব্দ ব্যবহার করা হয়েছে। এই তিনটে শব্দের যদি আমরা এখন সংজ্ঞা দেখতে চাই, যে এক্স্যাক্টলি অ্যাবসেন্টি, যারা ডেড তারা তো ডেড, যারা মৃত তাদের নাম তো স্বাভাবিকভাবেই বাদ যাবে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, মানে আমার এখানে কিছু একটা সমস্যা হচ্ছে, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আমি পিসিআরকে বলছি, আমার এখানে বোধহয় কিছু একটা সমস্যা। ক্ষেত্রেও না প্রচন্ড সমস্যা আছে, কারণ আমি আমার একজন চেনা ভদ্রমহিলাকে জানি, যিনি রিসেন্টলি শিফট করেছেন। সেই জন্য 2025 সালের তার ভোটার তালিকাটা কথায় কথায় বলছি, ধরুন বালিগঞ্জে, হ্যাঁ, আজকে সে বর্তমানে শিফট করে আছে ধরুন রাজপুরে। এবারে সুতরাং রাজপুরে সে এসআইআর ফর্ম পাচ্ছে না, বালিগঞ্জে সে থাকে না, আর যে কোনো কারণেই হোক তার বাবা মা সবাই 14 গোষ্ঠী রাজপুরে থাকতো, কিন্তু রাজপুরের 2002-এর তালিকা থেকে যে কোনো ভুতুরে কারণে তাদের পুরো পরিবারেরই কারোর নাম নেই। এই প্রক্রিয়াতে, এই অবস্থাতে সেই ভদ্রমহিলা কি করণীয়? সে তো সমস্ত দিক থেকে বিপাকে পড়ে গেল। এগুলো প্রায়োগিক সমস্যা, এর সমাধানগুলো প্রত্যেক দিন মানে আমাদের নির্বাচন কমিশনের দেওয়া উচিত, বিএলওদের ট্রেনিং দেওয়া উচিত, এবং এগুলোর কিভাবে এগুলো সলিউশন করবে। এবং এটা যে পরিকল্পনার মধ্যেও কিছুটা দৈন্য রয়েছে, পরিকল্পনার দারিদ্র্য, পুরো নির্বাচন কমিশনের এত অল্প সময়ে এটাকে হুড়োহুড়ি করে প্রক্রিয়াটাকে করা এবং পরিকল্পনার দারিদ্র্য, এটা বোঝা যায়। আর একটা জিনিস হচ্ছে 58 লাখ লোকের নাম এএসডি তালিকাতে এসেছে যারা বাদ গেছেন। তার মধ্যে কিছু গবেষকরা গবেষণা করে বলেছেন, এটা এডিআর এর গবেষণা নয়, অন্যান্যদের লেখা থেকে পড়লাম, তারা গবেষণা করে বলেছেন যে বেশিরভাগ বাদ গেছেন যাদের মধ্যে একটা বড় অংশ মহিলা রয়েছেন। আবার কারণ ওই অ্যাবসেন্টি এবং শিফটেডদের মধ্যে মহিলাদের নামটা বেশি আসছে। আমাদের দেশের সমাজে তো তাই হয়, মহিলারা বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যান। মাইগ্রেশন তো মাইগ্রেটেড লেবার্স ইত্যাদি ব্যাপারটা তো অন্য, সেটা একটা বড় বিষয়। তো এই সমস্যাগুলো সামনে আসবে, এটা বিহারেও এই সমস্যাগুলো আমরা দেখেছি। এবং আজ পর্যন্ত আপনি বললেন আজকে অনুষ্ঠানটা হবে বলে আমি চেক করছিলাম, ধরুন এখন তো এনুমারেশন ফর্ম সবাই জমা করে দিয়ে দিয়েছে, ভর্তি হয়ে গেছে। এবারে এখন যে পিরিয়ডটা চলছে সেটা হচ্ছে অবজেকশন করা বা ক্লেম জানানোর। অবজেকশন এবং ক্লেমের একটা সময়সীমা দেওয়া রয়েছে। আমার খুব সাধারণ জিজ্ঞাসা, গ্রামের খেটে খাওয়া মানুষটি অবজেকশন এবং ক্লেম প্রক্রিয়াটি কি বোঝে? তাকে কি বিএলও বা বিএলএ গিয়ে বুঝিয়েছে? বিএলও বা বিএলএ সেই স্ট্রেংথটা কি রয়েছে? একমাত্র সবচেয়ে বেশি বিএলও দিতে পেরেছে বিএলও তো সব জায়গা থেকে সরকার নিয়োগ করেছে, মানে বুথ লেভেল এজেন্ট, রাজনৈতিক দলদের এজেন্টদের সবচেয়ে বেশি দিতে পেরেছে। স্ট্যাটিস্টিক্স তো আমার হাতের সামনেই রয়েছে। সবচেয়ে বেশি বিএলএ রয়েছে আপনার নাম্বার অফ বিএলএস এর মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিএলএ তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ, তারপরে আপনার অন্যান্য দলগুলো রয়েছে। এখানে বিজেপি থেকে রয়েছেন আমাদের তরুণ বন্ধু, ওনারা 55,161টি বিএলএ দিয়েছেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার এতগুলো বুথের মধ্যে। এবং আজ 22 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনের যা তথ্য, তাতে বলছে সমস্ত মিলিয়ে অবজেকশনস জমা পড়ে, অবজেকশন বা ক্লেমস হিসেবে মাত্র 8খানা অবজেকশনস এবং ক্লেমস জমা পড়েছে। এই 8খানার মধ্যে তৃণমূল কংগ্রেসের থেকে 3খানা, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে 1খানা, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট মানে সিপিআইএম থেকে 2খানা এবং বিজেপি থেকে 1খানা। এইগুলো সবই ইনক্লুশনের জন্য জমা পড়েছে, নাম তোলার জন্য জমা পড়েছে, নাম বাদ দেওয়ার জন্য জমা পড়েনি। তো এই মাত্র 8খানা, 58 লাখের এগেনস্টে মাত্র 8খানা অবজেকশন ক্লেম জমা পড়েছে। এটা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য, 22 তারিখের তথ্য। তো সুতরাং এই একই চিত্রটা আমরা বিহারেও দেখেছিলাম, যেখানে নির্বাচন কমিশন বারবার বলছিলেন যে রাজনৈতিক দলেরা যথেষ্ট পরিমাণে এগিয়ে এসে ইনক্লুশন বা এক্সক্লুশন যাই হোক ক্লেম অবজেকশনের জন্য কাজ করছেন না বা বলছেন না। তো এই তো সামগ্রিক চিত্র। নানান ভাবে মানুষকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে,
বিএলওদের উপরে সত্যিই অতিরিক্ত চাপ, নোটিশ দেওয়ার চাপ ধরানো হয়েছে। কতগুলো প্র্যাকটিক্যাল দিকও আমি বলবো আপনার এই সংবাদ মাধ্যমে সবার সামনে রাখা দরকার। যারা অত্যন্ত অসুস্থ, যারা বৃদ্ধা, যারা ডিসেবলড, তাদের হাতে হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দিলে পরেও তারা বিডিও অফিসে গিয়ে কি করে লাইন দেবেন, এবং লাইন দিতে না পারলে সেক্ষেত্রে তাদের কি হবে, এই বিষয়গুলি একটা ব্যাপার। যারা পরিযায়ী শ্রমিক, তারা যদি হিয়ারিং এর নোটিশ পান, 7 দিন 8 দিন সময় দেওয়া হয়েছে, কিন্তু 7 দিন 8 দিনের মধ্যে তারা দৌড়ে ফিরে আসতে পারবেন নিজেদের কর্মস্থল থেকে, নিজেদের ভোট যেখানে দেন সেই জায়গাতে, সেই সেটাও একটা কতটা প্র্যাকটিক্যাল আমাদের দেশে, সেটাও একটা ভাবার বিষয় রয়েছে। তো সামগ্রিকভাবে এগুলো চিন্তার বিষয়। আর যে কথা বলে শেষ করব, যেটা আমাদের কেসের মূল কথা, সেটা হচ্ছে এই পুরো বিষয়ে যে নথিগুলো দেখতে চাওয়া হচ্ছে, সেই নথিগুলো সিটিজেনশিপ মানে নাগরিকত্ব প্রমাণের যে নথি, তার সাথে হুবহু মিলে যায়। এবং আমাদের কেসের যে মূল প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের হাতে কোনোভাবেই কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই যে ভোটার তালিকা সংশোধন করার নাম করে সে প্রত্যেকটা ভোটারের নাগরিকত্ব যাচাই করে। এটা একেবারেই তার এখতিয়ারের বাইরে। এটা ভারত সরকার করতে পারে, সরকারের অন্য স্বরাষ্ট্র মন্ত্রক করতে পারে, নির্বাচন কমিশন করতে পারে না। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি, এটা নির্বাচন কমিশন ভোটার ইলেকটোরাল রোলটাকে পরিমার্জন করছেন বা রিভিশন করছেন তা না, ওনারা নতুন করে ইলেকটোরাল রোল লিখছেন, একদম ফ্রেশ ইলেকটোরাল রোল বানানো হচ্ছে। দিস ইজ নট আ রিভিশন, দিস ইজ আ রিক্রিয়েশন অফ অ্যান ইলেকটোরাল রোল নতুন করে। তো সেই বিষয়টা নিয়ে আমাদের আদালতের সামনেও আমরা আমাদের দলিল রেখেছি, এবং জনসাধারণের সামনেও আমরা সেটা বলেছি। এটা নিয়ে তো আদালতে, যেটা আপনি বললেন, আদালতে প্রক্রিয়া লম্বা, এটা চলবে শুনানি। কিন্তু অন্যদিকে প্রত্যেকদিন মানুষ যে সমস্ত ছোটখাটো সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং রীতিমতন ভীত হয়ে আছেন, আমি বেশ কিছু বিএলও আর বিএলএদের চিনি যাদের সারাক্ষণ ফোন বাজছে, ফোন বাজা থামছে না। এই জায়গাতেও নির্বাচন কমিশনের কমিউনিকেশনটা আরো স্ট্রং হওয়া দরকার। তথ্য সামনে আনাটা খুব জরুরি। আমি আসবো গোটা বিষয়টা আপনার কাছে আবারও আসবো। আমি পৃথ্বীজয়কে যে প্রশ্নটা করেছিলাম, পৃথ্বীজয় যেটা বললে যে একটা অরাজক অবস্থা তৈরি হচ্ছে, এবং যেটা রাজনৈতিক দলের, এমনিতেই আমি বলছি পৃথ্বীজয়, তোমাদের বিএল এর সংখ্যা অত্যন্ত কম, সব জায়গাতেই শাসক দলের বিএল এর সংখ্যা বেশি, তারাই সবকিছু করছে, তারাই কাগজ জোগাড় করে দিচ্ছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে তারাও এই কটাক্ষটা করছে যে কতজন অনুপ্রবেশকারী এবং কতজন রোহিঙ্গা ধরা পড়লো আর কি। সেই সংখ্যাটা হলো 12,01,462, যাদেরকে আনট্রেসেবল ভোটার্স বলে ধরা হয়েছে। তাদের এনিউমারেশন ফর্ম এসেছিল, ফেরত যায়নি, অথচ আমরা দেখতে পাচ্ছিলাম বনগাঁ, পেট্রোপল, ওইসব বর্ডার দিয়ে তারা চলে যাচ্ছিল। তাহলে এখন ধরে নিতে হবে এই সংখ্যাটা হচ্ছে 12,01,462। তাহলে এখানকার বিষয়টা হলো যে এসআইআর প্রক্রিয়াটা, না, এটা আমি 12 লক্ষ জেনারেলি একটা হিসাব, এটা জানতে, এটা সূত্র কি, মানে সোর্সটা কি? এই যে 12 লক্ষ তুমি বলছো যে 12 লক্ষ, এটা সোর্সটা কি? নির্বাচন কমিশন? এটার সোর্সটা হচ্ছে, আমরা পলিটিক্যাল পার্টিরা বলছি, এটা তো আর ইলেকশন কমিশনের এখতিয়ার নয় বা ইলেকশন কমিশনের মাথা ব্যথা নয় এটা বলা। ইলেকশন কমিশন কি দেখবে যে আমার ইন্ডিয়ান সিটিজেন্স কত আছেন এবং জেনুইন ভোটার কত আছে, তাদের নাম নথিভুক্ত হয়েছে কিনা, এবং যারা মারা গিয়েছে, যারা শিফটেড, তাদের নাম বাতিল হচ্ছে কিনা। এটা তো প্রতি বছর, আমার মনে হয় এটা প্রতি হ্যাঁ, বছর হওয়া উচিত, তাহলে এই কাজের চাপটা আসবে হয়তো, না। কারণ হয়তো যখন হওয়া হয়েছিল, উচিত এবং হয়ও। না এটা যে ধরুন এখন যেটা দেখা যাচ্ছে, এখন সিস্টেম তো অনেক আপডেটেড হয়ে গেছে। একজন ব্যক্তি যখন মারা যাচ্ছে, তখন বার্নিং ঘাট থেকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হচ্ছে। ঠিক, তাহলে সেখান ঠিকই, থেকে যদি একটা ইলেকশন কমিশনের কাছে একটা ইন্টিমেশন চলে যায়, তাহলে ঠিক, ওদের ক্ষেত্রে আরো ইজি হয়ে যায় প্রসেসটা, ডিসিশনের খুব প্রসেসটা। খুব ভালো, হ্যাঁ, হ্যাঁ। এই ব্যক্তি মারা গেছে। এইগুলো আমাদের নতুন নতুন একটা সলিউশনে আসতে হবে, তো একটা ওয়ার্কেবল সলিউশনে আসতে হবে। কেন এই ভুলটা হচ্ছে, কেন এটা হচ্ছে না, সেটা নিয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে এর কোনো শেষ নেই, এর কোনো শেষ থাকবে না। তাহলে আমাদের এই প্রবলেমটার সলিউশনে আসতে গেলে আমাদেরকে সাজেশনসগুলো তুলে ধরতে হবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আমার তো আরো বেশি মনে হয় যে এরপরে, আজকে যখন 2025-এ এই এসআইআর হলো, আবার একটা নির্দিষ্ট সময় পর আবার একটা আইআর হবে বা এসআইআর হবে, সেই সময় আমাদের সমাজ, টেকনোলজি আরো অনেক অ্যাডভান্সড হয়ে যাবে। তখন যদি সেই দিন নিয়ে দাঁড়িয়ে যদি কেউ আরটিআই করে দেখেন যে আজকে 2025 সালে কিভাবে এই এসআইআর হয়েছে, এবং সেটাকেই যদি একমাত্র মাপকাঠি ধরে রাখা হয়, তাহলে কি সেটা সঠিক হবে? না। তখন দেখা গেল অনেক সফটওয়্যার আপডেটেড হয়ে যাবে। তখন দেখা যাবে যে চোখের রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো হয়তো আগামী দিনে কম্পালসারি হয়ে যাবে।
যে হয়তো আমাকে ভোট দিতে যাওয়ার সময় হয়তো ফিঙ্গারপ্রিন্ট আমাকে যে একটা জায়গায় কোথাও থাম ইমপ্রেশন দিতে হবে, যেখানে অটোমেটিক শো করবে মানে আমি ভোটার কি ভোটার না, আমাকে আর ভোটার কার্ড আলাদা করে ক্যারি করতে হবে না প্রয়োজনে। হয়তো এরকম আসবে আগামী দিনে, টেকনোলজি যেইভাবে এগিয়ে যাচ্ছে, হয়তো এরকম ভাবেও আসবে যে আমি আমার ইমেলে বসে ভোট দিতে পারছি, যেটা আমি গিয়ে ইংল্যান্ডে দেখলাম যে ওইখানে হ্যাঁ ভোট ওইভাবে দেওয়া যায়। তা আগামী দিনে আসবে, তা সেই আমাদেরকে এই নতুন পদ্ধতিগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, এদের সাথে মানিয়ে নিতে হবে আমাদেরকে। বলে ওইখানে কমপ্লেন বা অভিযোগ বারবার করলে হবে না, তাহলে সমাজ বা দেশ এগোবে না। বাকি বিশ্বও তো, তারাও তো এইভাবে এই প্রসেসগুলোতে ফেস করছে, তারা এইভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের জনসংখ্যাটা বেশি, আমাদের সমস্যাটা বেশি, আমাদের জটিলতা বেশি হবেই তাদের তুলনায়। আমি তাহলে আমি সেই জায়গায় প্রযুক্তির কথা প্রতিশা, তুমি প্রযুক্তির কথা তুলেছো। আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে, মুখ্য নির্বাচন যিনি আধিকারিক, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একাধিক জায়গায় একাধিক জনের নাম এটা বাদ দেওয়ার জন্য সফটওয়্যার রয়েছে, সফটওয়্যার ব্যবহার করে মুহূর্তে সেটা করা যায়, আপনারা সেটা করছেন না কেন? এই যে তুমি বললে দেখুন, খুব সঙ্গত উত্তর যে বিভিন্ন জায়গাতে মারা যাবার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তথ্য পেয়ে যাবে যে কোনো জায়গা থেকে। এগুলো করতে তো কেউ বারণ করছে না, কেউ আপত্তি করছে না, সেগুলো হয়নি, সেগুলো জমে রয়েছে এবং সেগুলো এমন একটা জায়গায় রয়েছে। নির্বাচন কমিশনের জবাবটা তোমাকে বলে দিই, নির্বাচন কমিশনারের জবাব ছিল খুব অদ্ভুত জবাব, যে আমরা মনে করি যেহেতু দু জায়গায় নাম তুলে রাখাটা অনৈতিক, তাই ভারতীয় হিসেবে কেউ অনৈতিক এই কাজটা করবেন না। এইটা যদি জবাব হয়, তাহলে কি করে প্রযুক্তিগত বিষয়ের উপরে তারা বেশি আস্থা রাখছে এটা আমরা মানবো বা আমরা বিশ্বাস করবো, এই যদি নির্বাচন কমিশনের উত্তর হয়? দেখুন, আমার তো মনে হলো উনি অনেক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দেখিয়েছেন। আজকে যদি সফটওয়্যারে ওটা ধরা পড়তো, তাহলে ইলেকশন কমিশন হ্যাভ নো আদার অপশন বাট টু টেক লিগাল স্টেপস ফর দেম। হ্যাঁ, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মামলা করতে হতো সারা দেশ জুড়ে। তাহলে স্টেট গভর্নমেন্টের উপর আরো কত প্রেশার চলে আসতো বলুন তো, যে এইগুলোর উপরে মামলা, তার বা জন্য সর্বাধিক 1 বছর জেল রয়েছে। তাহলে এটা করা হয়নি বলে আমরা কি মানে বলছি যে এটা তাহলে করা উচিত আপনারা মনে করছেন? এখন এই প্রসেসে একজনের এনিউমারেশন ফর্ম সে কালেক্ট করতে পারছেন না, সে শিফট করে গেছেন, তার ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড এটা আমি ধরে নেব, যে তিনি বালিগঞ্জ থেকে রাজপুরে চলে গেছেন, উনি প্রয়োজন মনেই করেননি যে আমার ভোটার কার্ডটা একটা ইম্পর্টেন্ট ডেটা, আমাকে ফলো রাখতে হবে। আমিও তো সল্টলেক থেকে এখানে এসেছি, আমিও সল্টলেক থেকে যাদবপুরে শিফট করেছি, আমার আমার সাথে বিএলও যোগাযোগ করেছেন, আমি সল্টলেকে গেছি, ফর্ম কালেক্ট করেছি, সেখানে জমা করেছি। তাহলে এই প্রসেসটা, এটা আমার মাথা ব্যথা, আমাকে এর জন্য সবসময় মানে লেগে থাকতে হবে, মানে সজাগ থাকতে হবে। আমি যদি সজাগ না থাকি, তাহলে আমাকে তো তার কনসিকুয়েন্সেস ফেস করতেই হবে। তার জন্য এটা প্রসেসটাকে আমি আল্ট্রাভায়ার্স বলবো, আনকনস্টিটিউশনাল বলবো? কনস্টিটিউশনে এসআইআর এর কথা বলা হয়েছে, কিন্তু এখানে কনস্টিটিউশনে কোনো আর্টিকেল বা কোনো সাব আর্টিকেলে এসআইআর কি বা আইআর কিভাবে হবে স্টেপ বাই স্টেপ তো বলা নেই। এটা পুরোটাই ডিসক্রিপশন হচ্ছে একটা ইলেকশন কমিশনের ওপর। সেই ইলেকশন কমিশনে এটাকে যেইভাবে নিয়ে যাবে, ফলে সেইটাকে আমি মানে আনকনস্টিটিউশনাল কখনোই এস্টাবলিশ করতে পারবো বলে আমি মনে করি না অ্যাজ এ লয়ার। কারণ এটা তো কনস্টিটিউশনে যদি পরপর পরপর স্টেপটা বলে দেওয়া থাকতো, তাহলে আমি বলতে পারতাম এই স্টেপটাকে ফলো করা হয়নি, সেই জন্য এটাকে আনকনস্টিটিউশনাল এই প্রসেসটা। এটা আমার মনে হয়। হয়তো আমি অন্যদের পিটিশন বেশ, দেখলে হয়তো আমি আরো ইনভেস্ট হব, হয়তো আমি প্রপারলি একটা কমেন্ট করতে পারবো। তা আমার এটা মনে হয় যে আইআর এর যদি কোনো প্রসেস থাকতো, যে স্টেপ 1 এটা, স্টেপ 2 এটা, স্টেপ 3 এটা, স্টেপ 4 এটা, কনস্টিটিউশনে যদি এটা লেখা থাকতো, সেইটা যদি ভায়োলেশন হতো ইসির দ্বারা, তাহলে অবশ্যই হয়তো ওই কেসটা মানে আমার মনে হয় যে আরো প্রপার হতো। তা এখন বেশ, যে বিষয়টা হ্যাঁ, হলো, এখন যে হ্যাঁ, বিষয়টা হলো যে ভারতীয় যারা রয়েছেন তাদের নাম এখানে নথিভুক্ত করা হচ্ছে। সেই পদ্ধতিতে যদি কারোর নাম বাদ গিয়ে থাকে, এই যে যেমন 58 লক্ষ লোকের মধ্যে আপনি বলছেন যে 8 জনের মাত্র জমা পড়েছে, তাহলে এই নাম্বারটা না, আটজনের পার্সেন্টেজে পর্যন্ত আসে, আটজন জমা পড়েছে পার্সেন্টেজে। বলছে। মানে প্রতিবাদ জানিয়েছে বা আপত্তি জানিয়ে, পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আপত্তি জানিয়ে আটটা আপত্তি জানিয়েছেন 8 জন, 58 লক্ষ আটজন লোকের না, মধ্যে 8 আটজন জন, দলের পক্ষ থেকে, বিভিন্ন বিভিন্ন দল থেকে অবশ্যই জানানো। 0 0 0 0 0 0 তারপরে গিয়ে হয়তো সংখ্যাটা আসবে। তাহলে এইটুকু তো হবে। একটা তো এত বড় একটা পদ্ধতি, এত কোটি কোটি লোককে নিয়ে চলছে। তারপর যেটা আসে সেটা হচ্ছে বিএলওদের, মানে এইটা দেখে আমি অবাক হয়ে গেলাম। একজন বিএলও বাড়িতে কান্নাকাটি করছেন ল্যাপটপ নিয়ে, তার বাড়ির লোক সেটাকে ভিডিও করে টিভি মিডিয়ায় পাঠাচ্ছে। কিসের জন্য? না সে কাজ করতে পারছে না, আপলোড করতে পারছে না ডকুমেন্ট। 300টা বাড়িতে তাকে যেতে বলা হয়েছিল, সময় ছিল হচ্ছে ধরে নিলাম 10 দিন, মানে দিনে 30টা বাড়ির কাজ। মানে এখন আমরা এই জেনারেশনে মানে
কি বলবো, মানে তারা কাজটা এত কর্মবিমুখ হয়ে পড়েছেন যে মাত্র এইটুকু কাজকে তারা এত বলে মনে করছেন। আপনি একজন সাংবাদিক, আমার তো মনে হয় 24x7 আজকে উজ্জয়িনী বেরিয়েছেন, ওনার ব্যক্তিগত কাজ সংসার সামলে উনি এই রিসার্চ করছেন, এই মামলা করছেন, কোথায় উনি তো কান্নাকাটি করছেন না। আমার কথা ছেড়ে দিন, আমি তো পয়সা উপার্জনের জন্য তো আমাকে এই কোর্ট সেই কোর্ট করতে হয় আমাদের সবাইকে। আমরা তো কোথায় কান্নাকাটি করছি না যে কাজের চাপ কাজের চাপ। এটাকে আমাদের কাজের একটা পার্ট মনে করতে হবে। আমি সরকারি কর্মচারী, আমি সরকার থেকে স্যালারি পাচ্ছি, এটার জন্য এক্সট্রা টাকা পাচ্ছি, তারপরে গিয়েও যদি আমি এইসবের জন্য কান্নাকাটি করি, মানে আমার মনে হয় যে আরো অনেক উপযুক্ত লোক রয়েছেন যাদেরকে তাদের চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। তারা বসে আছেন, তারা হয়তো এই কাজটা আরো আগ্রহের সাথে করবেন। একদম, আমি কতগুলো বিষয় জানলাম। এক হচ্ছে পৃথ্বীজার প্রথম কথা হচ্ছে যে প্রথমে ও বললো যে আমাদের দেশ তো এগোচ্ছে, সুতরাং আধুনিকতা বা আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, সেটাই স্বাভাবিক। আবার তারপরে যখন আমি বললাম যে সফটওয়্যার, তখন ও বলছে যে এটার জন্য তো নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেওয়াই উচিত, কারণ নির্বাচন কমিশন তাহলে কত লোকের নাম বাদ পড়ে যেত। আমরা তো অন্তত মানবিকতার বিষয়টা তারা দেখে এটা করেছে, মানে অবস্থানটা ঠিক মানে বোঝা গেল। তখন যেটা হ্যাঁ, হতো, সফটওয়্যারের ভুলে নামটা বাদ চলে যেত, এটা এবং বলেও লোকে বলতো যে একদম সরেজমিন কেন তদন্ত করা হলো না। এখন সরেজমিন তদন্ত করা হলো, তারপরে নামটা বাদ গেল, তাহলে এই প্রসেসটা আরো একদম বেটার না, আরো আমার মনে হয় নয়? উজ্জয়িনী গোটা বিষয়টা বুঝতে পেরেছেন। উজ্জয়িনী যদি আপনি বলেন যে ওর একজন রাজনীতিক এবং আইনজ্ঞ, আইনবিদ হিসেবে ওর বক্তব্য স্বাভাবিকভাবেই আছে। আমি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার যেটা মনে হয় যে ভোটার তালিকা ভীষণ সংবেদনশীল একটা ব্যাপার। আমরা ভারতের নাগরিক যারা, তাদের নাম ভোটার তালিকায় থাকবে, এটা আমাদের কাছে গর্বেরও ব্যাপার এবং আমাদের কাছে এটা অধিকারেরও ব্যাপার, অধিকার বোধেরও ব্যাপার। সেই জায়গায় প্রত্যেকটা মানুষই খুব সেন্সিটিভ, যারা ভারতীয় নাগরিক তারা দেখতে চান নামটা, সেটা আমার হাইটেক টেকনোলজি ব্যবহার করার ফলেই হোক অথবা হাতে লেখার ফলেই হোক, যে কোনো কারণেই হোক, যেন বাদ না যায়। এবং আমার নাম ভোটার তালিকায় যে থাকবে, বাদ যাবে না, এটা তো আমার তো করার কিছু নেই, আমার এটা দায়িত্বটা, সেজন্যই নির্বাচন কমিশন আছেন। নির্বাচন কমিশনের যে ভাবমূর্তিটা নিয়ে আজকে প্রশ্ন উঠেছে সেটা খুব দুঃখজনক, এবং সেটা নির্বাচন কমিশনেরই হাতে প্রমাণ করা যে তারা দলনিরপেক্ষ, একটি নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। এই 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 জায়গা থেকেই আমাদের যদি পুরো ডিজাইনটা, পৃথ্বীজয়কে তো বলার কিছু নেই, উনি হচ্ছেন আইনজ্ঞ, সুতরাং সাংবিধানিক ভাবে এটা একটা ইনস্টিটিউশন যারা আমাদের এই নির্বাচন প্রক্রিয়াটাকে করাবেন সামগ্রিকভাবে, এবং তবেই গণতন্ত্রের যে মূল জায়গাটা, নিরপেক্ষতা, মানুষ সঠিকভাবে ভোট দেবে, যে সরকারকেই ভোট দিক, কাউকে না কাউকে নিজের পছন্দ মতো ভোট দেবে এবং তারপরে সেই সরকার গঠিত হবে। তা না হলে যদি এই ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে, এই নানান ক্ষেত্রে যদি আমাদের গন্ডগোল থাকে, সর্ষের মধ্যে যদি ভূত থাকে, তাহলে সামগ্রিকভাবে যে আমরা নির্বাচনী গণতন্ত্রের কথা বলি সেই দিকটাই দুর্বল হয়। তো এই ক্ষেত্রে আপনার নির্বাচন কমিশনের মানবিক হওয়ার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। নির্বাচন কমিশনের সঠিক হওয়ার জায়গা আছে, তাকে সম্পূর্ণ সঠিক হতে হবে। এবং আমি পৃথ্বীজয়ের সাথে একমত, আজকালকার দিনে কেন মেশিন রিডেবল কপি নির্বাচন কমিশন প্রথম দিচ্ছিল না? অনেকবার করে সুপ্রিম কোর্ট বলার পরে যে লিস্টগুলো দিয়েছে, তারপরে সেগুলো মেশিন রিডেবল। বিহারের নির্বাচন এসআইআর যখন হয়েছে, একটা বড় সময় পর্যন্ত সুপ্রিম কোর্টের এটাই পিটিশনারদের, যারা এসআইআর এর বিরুদ্ধে পিটিশন নিয়ে গিয়েছিল, নানান ভাবে তাদের আবেদন ছিল, আমাদের যে কপি দেওয়া হচ্ছে বলবেন ওটা তুমি মেশিন খারাপ রিডেবল কপি উত্তরগুলো দেওয়া তুমি দেন। হচ্ছে না। তো পরবর্তীতে দেওয়া হচ্ছে। তো যখন টেকনোলজি এসেছে, টেকনোলজিকে ব্যবহার করুন ডুপ্লিকেট ভোটারদের আইডেন্টিফাই করতে। আমি টেকনোলজির লোক নেই, আমি অত ভালো করে জানিও না, যতটুকু শুনছি পড়ছি সেদিক থেকে বলছি। ডুপ্লিকেট ভোটারদের আইডেন্টিফাই করতে টেকনোলজি ব্যবহার করুন। এত টেকনোলজি, এত কিছুর পরে এখন যে নির্বাচন কমিশনের যে পৃথ্বীজয় বলেন এসআইআর এখন হচ্ছে, প্রত্যেক বছর সামারি রিভিশন হয়, প্রত্যেক বছর একদম নির্বাচন কমিশনের একটা লোক বল আছে, তারা কাজটা করে। ভুলে ভরা নির্বাচন কমিশনের তালিকা, মানে নামের, বাবার নাম ভুল, মার নাম ভুল, ছেলের নাম ভুল, প্রত্যেকের নাম ভুল, একটা কারেকশন করতে দিলেন তো নতুন রকম একটা ভুল হয়ে আসলো। আমি তার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমারও রয়েছে। ধরুন আমরা এটা নিয়ে কাজ করি বলে অনেক সচেতন ভাবে প্রত্যেকবার আমরা কারেকশন ফর্ম জমা দিই, করে আমরা আমাদেরটা ঠিক রেখেছি। আমাদের দেশটা ভারতবর্ষ, এটাও তো ভাবতে হবে, প্রত্যন্ত গ্রামে খেটে খাওয়া মানুষ সে এরকম ফর্ম ভর্তি করে করে তার নাম কারেকশন করবে। এটা যদি নির্বাচন কমিশন থেকে 12 মাসে উদ্যোগ না নেয়, তাহলে সেটা করা খুব দুষ্কর। আর আপনি যে বললেন 12 লাখ 13 লাখ লোক, একটা পরিসংখ্যান বললেন যে এদেরকে ধরে নিতে হবে রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি, বা অনুপ্রবেশকারী, যেভাবে যে ভাষাতেই বলতে চান, এইটা আমার মনে হয় আমাদের একটু সংযত থাকা উচিত এবং এভাবে কিছু বলা উচিত না। কারণ সবকিছুটাই নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছেন, যদি আমরা সেই লাইনেই কথা বলি তাহলে সেটা ভালো হয়।
নির্বাচন কমিশন এরকম কোনো ক্যাটাগরি না বিহারের জন্য করতে পেরেছে, না পশ্চিমবঙ্গের জন্য করতে পারবে। অ্যাবসেন্টি বলেছে, শিফটেড বলেছে, হ্যাঁ ডিলিটেড মানে ডুপ্লিকেশন আছে বলে, ডিসিজড বলেছে। তো এই কতগুলো টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে, অ্যাবসেন্টি প্রীতিকা এবং এটাও বলেছে এটা রাজনীতির ভাষা, মানে ও এইটাকে বলছে এটা ওদের রাজনীতি। আমি রাজনীতির লোক না, আমি একদম। কি বলবো, তথ্যনিষ্ঠ থেকে বলতে চাইছি অ্যাবসেন্টি এবং শিফটেড তার আরো অনেক কারণ থাকতে পারে বাংলাদেশের অনুপ্রবেশকারী ছাড়াও। অ্যাবসেন্টি এবং শিফটেড একটা মহিলা বাপের বাড়ি শ্বশুর বাড়ি বদল হলেও হতে পারে, পরিযায়ী শ্রমিকরা অন্য দেশে চলে গেলেও হতে পারে, আমার ছেলেমেয়েরা চাকরি নিয়ে দেশের বাইরে গিয়ে এনআরআই হয়ে গেলেও অ্যাবসেন্টি শিফটেড হতে পারে। তো অ্যাবসেন্টি শিফটেড অনেক কারণে হতে পারে, এবং সেটা অ্যাবসেন্টি শিফটেড সব মিলিয়ে একটা পরিসংখ্যান তো দিয়েছে। অ্যাবসেন্টি শিফটেড বোধহয় বলেছে যে কত টোটাল, তার একটা পরিসংখ্যান রয়েছে, 24.16 লাখ হচ্ছে অ্যাবসেন্টি শিফটেড। মৃত তো মৃতই, 32.65 হচ্ছে না 24.16 হচ্ছে মৃত, 32.65 হচ্ছে শিফটেড, আর 1.38 হচ্ছে যাদের ডুপ্লিকেট এনরোলমেন্ট ছিল। এই তথ্য দেওয়া হয়েছে। তো সেই তথ্য ধরেই যেতে আমার মনে হয় আমরা তো অন্তত তথ্য ভিত্তিক কাজ করেই থাকি, ওটাই আমাদের জোরের জায়গা। সেই জায়গাটাতে সুতরাং আমার মনে হয় এটা আরেকটা দিক হয়েছে এসআইআর নিয়ে, পশ্চিমবঙ্গে বিহারেও কিছুটা হয়েছিল, যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে যে এসআইআর এর একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি তো রাজনীতিতে আজকাল ধর্মের রং এসে যায়, বিভেদের রং এসে যায়, অনুপ্রবেশকারীর যে বিষয়টা আনা হয়েছে সেটা। এসআইআর যখন সম্পূর্ণ হবে, এসআইআর সম্পর্কে আমাদের যাই মতামত থাকে, এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে ফেব্রুয়ারি মাস নাগাদ সম্পূর্ণ হবে, একটা ফাইনাল লিস্ট বেরোবে, সেই ফাইনাল লিস্ট বেরোনোর পরে আমরা দেখতে পাবো যে কতজন মানুষকে যেভাবে মেন স্ট্রিম মিডিয়া ফেক ছবি দেখিয়ে, কোন একটা অন্য কোনো কালী পুজো না ফেরিঘাটের ছবি দেখিয়ে বলা হচ্ছে যে এরা সব অনুপ্রবেশকারীরা পালাচ্ছে ইত্যাদি, যেখানে বিএসএফ মনে পড়ছে বিএসএফ একটা ডেটা দিয়েছিল যে অমুক সময় থেকে তমুক সময়ের মধ্যে বর্ডার থেকে ঠিক এতগুলো লোক গিয়েছে ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো ভীষণ রকম মিসম্যাচিং ডেটা, যেরকম রাজনৈতিকভাবে যা ক্লেম হচ্ছে তার সাথে বাস্তবের সংখ্যাটা মিলছে না। তবে এটা মেলেও না, রাজনীতির জায়গায় থাকে, অন্য জিনিসটা অন্য। এবং আমরা আশা করব নির্বাচন কমিশন রাজনীতির থেকে দূরে থেকে বস্তুনিষ্ঠভাবে নিজের কাজটা করবে, যে কাজটা তার মধ্যে রাজনীতির রং লাগার কথা নয়, রাজনীতির রং লাগবে না। এখন আমি যে কথাটা বলে থামবো, পৃথ্বীজয় যেহেতু লয়ার, অন্যান্য আমাদের সাংবিধানিক অসাংবিধানিক স্টেপস ইত্যাদির কথা বললো, আমাদের আর্গুমেন্টে আমরা বিভিন্ন কেস তো রেফার আপনারা জানেন লয়াররা করে থাকেন, আপনি ভালোভাবেই লালবাবু হোসেন কেসের কথা জানবেন। লালবাবু হোসেন কেসে সুপ্রিম কোর্ট কি বলেছিল, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট লালবাবু হোসেন কেসে যা বলেছিল তারই রেফারেন্স ধরে এনে এইবারে যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে সেই এসআইআর প্রক্রিয়ার পদক্ষেপ সম্পর্কে আমরা প্রশ্ন তুলেছি। আমরা এসআইআর এর নতুন আপনার টেকনোলজি ব্যবহারের কোনো বিরোধিতা করিনি, বরং আমরা টেকনোলজি ব্যবহারের কথাও আরো ভালো করে বলেছি। আর শেষ কথা হচ্ছে, টেকনোলজি তো ব্যবহার হচ্ছে, আমাদের তো কার্ডের কোনো শেষ নেই। আধার তো পৃথিবীতে আমার সবকিছুর সাথে যুক্ত। হ্যাঁ, বোধহয় এখন আধার না থাকলে আমার একটা ব্যাংক অ্যাকাউন্টও থাকে না, আমার প্যানও থাকে না। অথচ সেই আধার কার্ডটাকে মান্যতা দেওয়ার জন্য আমাদের মতন বিভিন্ন সামাজিক সংগঠনকে কেস করতে হয়েছে। তারপরে আধার কার্ডকে ওই 12টা ডকুমেন্টের মধ্যে ইনক্লুড করেছে নির্বাচন কমিশন, তাও শুধুমাত্র আইডেন্টিফিকেশনের জন্য। হ্যাঁ, তো আমাদের এত টেকনোলজি দিয়ে, আধার তো আপনার বায়োমেট্রিক, এবং এর পরের একটা আমি সারাক্ষণই নির্বাচন কমিশন যেটা বলে যাচ্ছেন যে সবকিছুই জালি হতে পারে, সবকিছুই ভুয়ো হতে পারে। তো সবকিছুই, এবং এটা আমার প্রশ্ন না, এটা সুপ্রিম কোর্টের জাজ নির্বাচন কমিশনের যিনি প্রতিনিধি তাকে জিজ্ঞেস করেছিলেন, সবকিছুই যখন জালি হতে পারে, সবকিছুই যখন ভুয়ো হতে পারে, আপনি যে 12টা ডকুমেন্ট দেখতে চাইছেন সেগুলো কি জালি বা ভুয়ো হতে পারে না? তো এই প্রশ্ন তো থেকেই যায়। সুতরাং ইন্টেনশনটা একটু দেখা দরকার। একটা তো নিশ্চয়ই যে নির্বাচন কমিশনকে মানবিক এইভাবে হতে হবে যে আমাদের দেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভাবতে হবে, কিন্তু অন্যদিকে আমি এই জন্য মানবিক হব না যে সত্যিকারের কিছু ভুয়ো ভোটার আমার এখানে, আমার মানবিক হওয়ার ফলে ভুয়ো ভোটাররা থেকেই গেল, সাতকাণ্ড রামায়ণ পাঠ করার পরেও শেষ পর্যন্ত নির্বাচকদের তালিকা যে তিমিরে সে তিমিরে রইল। আমাদের তো সেখানেই ফান্ডামেন্টাল প্রশ্ন, প্রত্যেক বছর আপনারা এসআর করেন, প্রত্যেক বছর সামারি রিভিশন করেন, তারপরেও
আজকে আপনার এই নির্বাচন তালিকা এরকম কেন, এবং 2002টাকে আপনি স্যাক্রোস্যান্ট হিসেবে ধরলেন কি করে? 2002 এর লিস্টও তো ভুলে ভরা, সেখানেও ডুপ্লিকেট ভোটার রয়েছে, সেখানেও এরকম যা যা সমস্যা আজকের দিনে দেখা যাচ্ছে সেগুলো থেকে 2002 এর তালিকা একদম মুক্ত, এটা হলফ করে কি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন বলতে পেরেছেন? আজ পর্যন্ত বলতে পারেননি। সুতরাং নানান দিকে নানান প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের মধ্যে দিয়েই এসআইআর প্রক্রিয়া চলছে এবং এসআইআর প্রক্রিয়াতে মানুষ অংশগ্রহণ করছেন। আমরাও মানুষকে বলছি অংশগ্রহণ করুন এবং এই অংশগ্রহণটা যথেষ্ট পরিমাণে সচেতন ভাবে করুন। একটা শেষ কথা জনগণের উদ্দেশ্যে বলছি, এবং এটা নিয়ে একটা ভ্রান্ত ধারণাও তৈরি হয়েছে। মানুষ যখন এই খসড়া তালিকায় নিজের নাম দেখছেন তারা খুশি হয়ে যাচ্ছেন, তারা ভাবছেন আমার নাম তালিকায় এসে গেছে, ব্যাস আমি নিরাপদ, আমার ভোটার তালিকাতে নাম এসে গেল। এইটা সাধারণ মানুষ যেভাবে ভাবেন, প্রত্যেকটা মানুষের এটা বোঝা দরকার। যারা এনুমারেশন ফর্মস ভর্তি করেছেন প্রত্যেকেরই নাম খসড়া তালিকাতে এসেছে, কিন্তু খসড়া তালিকায় নাম আসা মানেই যে একদম সর্বশেষ ফাইনাল তালিকাতে তাদের নাম থাকবে, ব্যাপারটা এরকম না। মাঝখানে আরো অনেকগুলো স্তর রয়েছে এবং সেই স্তরগুলোই মুখ্য স্তর যেখানে এই প্রমাণ দেওয়া নেওয়ার ব্যাপারটা চলে আসছে। এবং এটাও জিজ্ঞাসা যে যদি আপনার কাছে আমি এটা জিজ্ঞাসা করি যে এমনটা কি হতে পারে যে খসড়া তালিকায় পরে দেখা গেল পুরনো ইয়েতে নাম, যেমন আমরা বিহারের অভিজ্ঞতা দেখেছিলাম যে তালিকায় নাম উঠেছে কিন্তু ভোটের সময় সে গিয়ে দেখছে তার নামটা নেই, তখন তাকে বলা হচ্ছে কোনো কারণে আটকে গেছে, পরে দেখা হবে, মানে এবারে ভোটে এটা তো হচ্ছে, এটা তো বিভিন্ন সময়ই হয়েছে। এবং এটা তাহলে ওই যেটা বললাম, এটা তো মানে কোনো কাজই যখন আমরা করি তার আউটকাম, তার এফিসিয়েন্সি, এগুলো তো কর্পোরেট ওয়ার্ড বা আজকালকার দিনে এই যে আমাদের পৃথ্বীজয় বিএলওদের এফিসিয়েন্সি ইত্যাদি সম্পর্কে বলছিলেন, তো নির্বাচন কমিশনের এফিসিয়েন্সিটা কোনখানে দাঁড়াচ্ছে যখন আমরা আজকের দিনে প্রত্যেক বছর এত এত রিভিশন করে আজকে যখন লিস্ট, তার মধ্যে অধিকাংশ অনেককেই আমরা পাচ্ছি ভুয়ো, জালি, ডুপ্লিকেট, ডিসিজ এটসেট্রা এটসেট্রা, এবং তারপরেও এখন 58 লাখ লোককে বাদ দিতে হচ্ছে, এরপরে আরো কিছু লোককে বাদ দিতে হবে, কি হবে না হবে সময়ই সেটা বলবে। কিন্তু এফিসিয়েন্ট তো নির্বাচন কমিশনকেও হতে হবে। নির্বাচন কমিশনের এফিসিয়েন্সি নিয়েও প্রশ্ন করার অধিকার সাধারণ মানুষ বা নির্বাচকদের রয়েছে। নির্বাচন কমিশন ইজ অ্যাকাউন্টেবল টু নট পলিটিক্যাল পার্টিস বাট টু কমন পিপল। নির্বাচন কমিশন জনগণের প্রতিনিধিত্ব করে। আমাদের সংবিধানে নির্বাচন কমিশনের প্রতিনিধি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে শুরু করেছিলেন যে আমরা তো কাউকেই তথ্য দেবো না, রাজনৈতিক দলদেরও দেবো না ইত্যাদি। পরবর্তীকালে সংশোধন করে নিয়ে বলেছেন যে না, তথ্য আমাদের দিতে হবে।